একবার দুবার তিনবার রিং হওয়ার পর মইন কলটা রিসিভ করলো। ওপাশে বড্ড গম্ভীর ইসি, মুখটা বেশ অন্ধকার। সকাল থেকে শরীর জুত নেই খুব একটা, বড্ড কাহিল লাগছে। ওকে করতে দেখে ওপাশে উদ্বিগ্ন মইন স্ক্রিনে দৃষ্টি রেখে ব্যগ্রকণ্ঠে শুধালো, সব ঠিক আছে? ইসি মিথ্যে করে বলো, ঠিক আছে। তুমি আসবে না আজ? আমি সন্ধ্যায় এসে তোমাকে চেক আপে যেন নিয়ে যাব। সন্ধ্যায় শব্দটা ইসে মস্তিষ্ক গেঁথে নেয়। বেচারা চাইলেও তো এর আগে আর পারছে না। মইন সামান্য হাসলো, ফোনের স্ক্রিনে ছুঁয়ে দিল ইসিকে। ব্যস্ততা হাঁক ছাড়ায় জো নেই। ইউনিফর্ম পরে নিতে নিতে বলল, আজ রাতটা আমি ও বাড়িতে আসবো। ইসি এবার মুখটা আরও ভার করে নেয়, বলে, কি দরকার? লোকের ঘরে জামাই বলবে না তোমাকে কি দরকার? হেসে ফেলল মইন ইসি খোঁচাতে। সত্যি বলতে তার ঘন ঘন ও বাড়িতে এভাবে রাত্রি যাপন করতে দ্বিধা হয়। ইসি অসুস্থতার সময়টুকু তাই আসছে এভাবে। ইসিকে বলো না, সপ্তাহ বইয়ের কাছে এক রাত গেলে কেউ ঘর জামাই বলবে না, বলবে ঘরের জামাই এসেছে। ওপাশে নির্মল হাসি দিল মইন। ইসি চোখ তুলে কিছুক্ষণ ওকে দেখে বলল, আমি কতদিন তোমার ইউনিফর্মের বোতাম লাগাই না। হাত থামিয়ে মইন তাকিয়ে রয় বইয়ের দিকে। মিনিটখানেক পান পাতার মতো মিষ্টি মুখটা দেখে নিয়ে বলে, আমিও বহুদিন তোমার হাতে ইউনিফর্ম পরি না। তুমি ভালোই ভালোই আমাদের বেবিদের নিয়ে আমার এখানে চলে এসো, আমি সেই অপেক্ষায়। কলটা কাটিয়ে সে আরও কিছুক্ষণ আলাপ সেরে সকালবেলা এইটুকু ছিল তার স্বস্তি। পরিশ্রান্ত লাগছে এখন খুব নিজেকে। চঞ্চলে মেজাজটা নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরোতে এসে মুখোমুখি হলো বাবার। স্বামী নিচেই যাচ্ছিল। মেয়েকে দেখে নির্মল হেসে মেয়ের হাত ধরে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বলে, আজ ডাক্তারের কাছে যাবে আম্মা মাকে নিয়ে? ও সন্ধ্যায় আসবে বাবা, ও নিয়ে যাবে। মিনমিনে স্বরে ইসে বলল। স্বামীর মুখ তুলে ঘুরে তাকায় মেয়ের দিকে। চোখে মুখে তার পরিতৃপ্তির ঝিলিক। ভিতরে ভিতরে শ্বাস ফেলে স্বস্তিতে। মেয়েটি কি অবলীলায় স্বামীর ওপর পুরোপুরি নির্ভরশীল হলো? এটাকে নারীর দুর্বলতা ভাববে স্বামী? না তো, এটা নারী জীবনে চরম প্রাপ্তি। যে কোনো কিছুর আগে ভরসাতে যার স্বামীর মুখটা ভাসে। অসুস্থ মেয়েটাকে হাত ধরে সিঁড়ি থেকে নামাতে সাহায্য করছে ইয়াশা মির্জা। নিচতলা ডাইনিং হল থেকে সবাই মুগ্ধ হয়ে দেখছে সে দৃশ্য। এ বাড়ির বড় বৌমা প্রেরণা মাথায় ঘোমটা টেনে এগিয়ে যায়। সামান্য হেসে অসুস্থ ননদের হাত ধরে এনে চেয়ারে বসিয়ে দেয়। সামনে বেড়ে দেয় স্বাস্থ্যকর সব খাবার। ডাইনিং হলে আলাপের গুঞ্জন। ইরফান পূর্ণমী ব্যতীত সকলে উপস্থিত সকালের নাস্তা খেতে। সবাইকে পরিবেশন করে দিচ্ছে প্রেরণা। এ বাড়িতে বউ হয়ে তার তৃতীয় সকাল আজ। প্রেরণাকে সাহায্য করছে তার বড় শাশুড়ি। কথায় কথায় ও বাড়ি উঠল ইসমা মির্জা। প্রেরণা দিকে তাকিয়ে বলে, তোমার ফ্ল্যাটটা তো বিক্রি করবে শুনলাম। ইনু প্রীতম নতুন ফ্ল্যাট দেখছে, ভাড়া নেবে তাই? জি আঙ্কেল। তো জেনির বিষয়টা বুঝলাম না। সে কি তোমাদের দু বোনের সাথে এসে থাকতে ইচ্ছুক নয়? ইলহাম মির্জা প্লেটে সবজি তুলে দিতে দিতে প্রেরণা স্মিত হেসে বলল, তার কোনো সিদ্ধান্ত নেই, সে বলে দিয়েছে। তবে আমি চাই জেনি প্রীতমদের সাথে থাকুক। দেখুন আঙ্কেল, ওরা দুজন ছোট এবং এতটা সংশয় নয় হুটহাট ঝামেলা বাঁধে ফেলে। আমার মতো একটা সংসারে একজন অভিভাবক খুব প্রয়োজন। এদের দম্পতি সংযত থাকে। জেনি ওদের দুজনের জন্য উপযুক্ত একজন অভিভাবক। আমি জন্ম থেকে দেখছি ওনাকে। আর কার কি মত জানি না, তবে আমার মত সংসারে একজন মুরব্বী অবশ্যই থাকা উচিত। জেনি ওখানে থাকুক। আমাদের দু বোনের মাথার উপর তো আপনাদের হাত আছেই। প্রেরণা খুব ধীরে ধীরে বলছে কথাগুলো। ঋতু আর ইলহাম মির্জা একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ এতপর আবার তাকায় বড় বউয়ের মুখের দিকে। আজ দুদিন ধরে খুব কাছ থেকে তারা দেখছে প্রেরণাকে। কথাবার্তা আচরণ যথেষ্ট নমনীয় এবং শান্ত। তাদের ধারণা মধ্যে উদ্ধত এবং স্পষ্টবাদী নামে বেয়াদব নয়। দূর থেকে মেয়েটিকে কাট মনে হলো। মেয়েটি
আদতে বেশ নমনীয়। ঋতু চোখ নামিয়ে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, তোমার কথা ঠিক আছে। ঈশি অনু দুজনই আদরে বড় হয়েছে, ওদের সাংসারিক জ্ঞান নেই, কিন্তু ঈশি যথেষ্ট ঠান্ডা মাথা পরিস্থিতি সামলাতে জানে। মইনও ধৈর্যশীল, তবে আমাদের ইনু একটু মেজাজি, ফট করে চেতে যায় মেয়ে। মিস জেনি থাকুক ওর সাথে। বড়দের কথার মাঝে হঠাৎ শুদ্ধ আলাপ জুড়েছে ইহানের সাথে। আজ 3 দিনের ছুটি কাটে স্কুলে যাবে সে। ইহান আঙ্কেল নিয়ে যাবে, এজন্যই তার উত্তেজনার শেষ নেই। ওদের আলাপেই সকলের মনোযোগ চলে যায়। হঠাৎ শুদ্ধ খিলখিলে হেসে উঠে ইহানকে বলল, আজ মিনিকে দেখব তোমাকে আঙ্কেল, ও অনেক দেখতে চায় তোমাকে। রিকুকে দেখাবো না, রিকু আমার সাথে কথা বলে না, ওর মাম্মা নাকি বারণ করেছে আমার সাথে কথা বলতে। ঋতু আজ 3 দিন ধরে দেখছে শুদ্ধকে। ছেলেটা ইহানকে আঙ্কেল বলে ডাকে, বিষয়টা খুব চোখে বাঁধে ঋতুর। বলবে না করেও আজ বলেই ফেলে। সরাসরি ইহানের দিকে তাকিয়ে নিচু স্বরে স্পষ্ট করে বলে, বাবার মতো যখন ভালোবাসিস তবে ওকে আব্বু ডাকতে বলতে তো পারিস। আঙ্কেল আঙ্কেল কতদিন? থমকায় ওখানে খেতে বসা প্রত্যেকে। বিষয়টি তাদের ভাবনাতে তখনও আসেনি। রুটি বাটি হাতে দাঁড়িয়ে থাকা প্রেরণা শাশুড়ির দিকে নিমিমে তাকিয়ে রয়। ইহান জুসের গ্লাসে চুপ দিতে গিয়ে থামে। আলো বলে ওঠে, এখনই একটু সময় না হয় গেল। ঋতু মিলান হেসে বলে, অভ্যাস না করালে তো হবে না ভাবি। আমি চাই না লোকজন আমার ছেলের কোনো সিদ্ধান্ত পর আঙুল তোলার সুযোগ পাক, বা এইসব নিয়ে আড়ালে আবড়ালে মজা নেই। অস্বস্তিতে গাঢ় হয়ে প্রেরণা শাশুড়ির কথা জবাবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর চোখে দেখে ইহানকে। ইহান মাথা নিয়ে বসে আছে। শুদ্ধ ঋতুকে মেজ দাদু বলে ডাকছে। এতক্ষণ তার মেজ দাদুর কথা শুনে হঠাৎ এতটুকু মাথা দ্বিধান্বিত হয় বেশ। বলো, আমি আঙ্কেলকে আব্বু কেন ডাকবো? মেজ দাদু। এবার বাড়ির সবাই বলল অস্বস্তিতে। ইহান বিষয়টি এড়িয়ে যেতে চায় আপাতত। সে চায় না প্রেরণা আর শুদ্ধ যেন অস্বস্তিতে না পড়ে কোনো। কিন্তু স্বামিনী আসামি যা শুদ্ধর দিকে তাকে খুব স্বাভাবিক গলায় বলে উঠল, তুমি ইহান আঙ্কেলকে আব্বু ডাকবে কারণ সে তোমার আব্বু হয়ে গিয়েছে, তাই দাদু। আব্বু হয়ে গিয়েছে কিভাবে? শুদ্ধ বড় দাদু কিভাবে গোল গোল চোখ চেয়ে আছে। স্বামীনের চোখে মুখে নেই কোনো জড়তা। আস্তে ধীরে বলে, কারণ সেই দিন তোমার ইহান আঙ্কেলে তোমার মাম্মাকে বিয়ে করে নিয়েছে, তোমার আম্মু হয়ে গিয়েছে। আমি যেমন তোমার দাদু হয়েছি, ওরা যেমন তোমার দিদু হয়েছে, এবং জানো তোমার খালু তোমার চাচু হয়েছে, তোমার খালামণি হয়েছে তোমার চাচি, তোমার ঈশি আর শেহু আন্টি হয়েছে তোমার ফুপ্পি। ইন্টারেস্টিং না? খেলার ছলে মজার ছলে স্বামীর ছেলেটাকে স্বাভাবিক করতে চাইছে। কিন্তু শুদ্ধ হাসলো, বেশ কনফিউজড আসলে। সে তাকায় ইহান আঙ্কেলের দিকে। ইহান মলিন হেসে তৎক্ষণাৎ ছেলেটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ বলে, তুমি সত্যি আমার আব্বু হয়েছ? প্রেরণা চোখের পাতা কাঁপছে। সে তোলে না দু চোখ। স্বামী গম্ভীর হয়ে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের বুঝি, কিন্তু সবার আগে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত শুদ্ধ। যেন বেড়ে উঠতে উঠতে শুদ্ধ কতটা অপ্রস্তুত হয়ে বাইরের লোকের কাছে ও তোমাদের সম্পর্কে ব্যাখ্যা করতে করতে। তোমরা স্বাভাবিক করে নাও বিষয়টা এক্ষুনি। প্রেরণা আর বলে না কিছু। আলো বলে, দেখো তোমার শ্বশুর খুব একটা ভুল বলেনি। ইহান স্বামীনের কথা মন দিয়ে শুনে শুদ্ধ গাল ধরল কৌতূহলে। শুদ্ধ তাকিয়ে আছে। ইহান নিচু গলায়, ছেলেটাকে বলো, তুমি বোঝো আব্বু মানে কি? শুধু দুপাশে মাথা নাড়ে। সে বোঝায়। ইহান আরও মিশিয়ে নিল ছেলেটাকে। নরম গলায় বলো, ঠিক আছে, যখন বুঝবে তখন ডাকবে। প্রেরণা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঈশি আলাপ তোলে অফিসের বিষয়ে। তখনের মতো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। ইহান উঠে শুদ্ধকে নিয়ে দোতলায় চলে যায়। প্রেরণা যায় পিছু পিছু। আজ কি পড়বেন? আলমারির কাছে দাঁড়িয়ে ছিল পূর্ণমী। ইরফান সদ্য গোসল সেরে বেরিয়েছে সকাল সকাল। পূর্ণমী নাকি ওর দিকে তাকায়। তলা দিয়ে মাথা মুছে নিতে নিতে বলল,
আজ নীল শার্ট পুনমি তৎপর হয়। তার মনে আছে বেশ, সাদা আকাশি ধূসর তারপর নীল রেখেছিল ডান দিকে থেকে। শার্টটা টেনে বের করতে ইরফান তাকায়। পুনমির হাতে নীল ছিল না, ছিল নেভি ব্লু। এক পলক সেটি দেখে এগিয়ে গিয়ে আলগে নেয় মেয়েটিকে ইরফান। এক হাতে পুনমির কোমর পেঁচিয়ে আরেক হাতে ওর থেকে শার্টটা নিতে নিতে খুবই হালকা গলায় বলো, যদি কারো হাত থেকে ভালোবাসা পাওয়া যায় সেই নেভি ব্লু শার্টকে নীল ভেবে পরে নিব নির্দ্বিধায়। পুনমি থ মেরে রইল মিনিট খানেক, পরপর উচ্চ শব্দে হেসে উঠল। ইরফান সেই খিলখিল হাসি দেখতে লাগলো মুগ্ধ তা ভরা দৃষ্টিতে। আগে হলে মেয়েটা বিষণ্ণ হতো। এই যে ছোট ছোট ভুলগুলো ইরফান সাদরে সেসব মেনে নিচ্ছে, মেয়েটাকে ওর স্বাভাবিকতা বুঝিয়ে দিচ্ছে। এতেই হতাশা নামে ফারাকটা হয়তো কাটছে পুনমির। পুনমি হাসি থামিয়ে বাচ্চাদের মতো করে বলল, আবার ভুল হলো তাই না? আসলে ইদানিং মাথাটাতে গন্ডগোল দেখা দিচ্ছে। ইরফান প্রসঙ্গ বলে উঠল, আজ ছায়ানটে যাবে? একঘেয়েমি জীবনের মাথা গন্ডগোল হওয়াটাই স্বাভাবিক। মিলন হাসল পুনমি, বলল, মা রাগ করবেন, সামনে রমজান মাস। মা কাল আমাকে আপুকে আর ইনসি আপুকে আরবি শেখাতে এক ম্যাডাম ঠিক করে দিয়েছেন। এর মাঝে গান। ইরফান বিষয়টি শুনে চুপ হয়ে যায়। পুনমি মুখের দিকে তাকিয়ে বলে, তুমি খুশি তো পুনু? এসব কি বলেন, অখুশি কি আছে? মা তো আমার মা, মায়েরা তো এমনই হয়। মা তো খারাপ কিছু বলেনি। আর মা বলেছে আরবিটা শিখে নেওয়া উচিত। আর এটা শেখার পর মা সব সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছে। আমি প্রকাশ্য গান গাইব কি না তখন যেন সিদ্ধান্ত নেই। মা বলেছেন তুমি সময় নিয়ে নিজের সাথে বোঝাপড়া করো। ইরফান হঠাৎ খুব আদরে চুমু খায় পুনুর কপালে। পুনমি হঠাৎ গলা কেঁপে ওঠে, বলে, জানি না আমার সিদ্ধান্ত কি হবে। আমি শুধু চাই আপনি আমাকে একটু সাহায্য করবেন সিদ্ধান্তটা নিতে। আমি একটা খুব সুন্দর জীবন চাই, যার রং আমি দেখতে হয়তো পাবো না, কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে আমি টের পাবো সেটাকে। যেমন করে টের পাচ্ছি আমার গায়ে আপনার প্রতিটা নিঃশ্বাস। আমার জীবনে অন্ধকার হোক, কিন্তু আমি হাত বাড়ালেই যেন সব শান্তি অনুভব করি, যা লোকে চোখেও দেখে না। ভীষণ আবেগী মেয়েটার চোখ বেয়ে টুপটাপ জল ঝরে। ইরফান চুমু খায় ওতে। ভীষণ নরম গলায় বলে, তোমার মনের ওপর আমার কখনই জোর নেই পুনমি। গান তোমার কাছে কি আমি জানি। যাই করবে তুমি তোমার ইচ্ছেতেই করবে। মা বলেছেন গান শুধুমাত্র আপনাকে আর বাড়ির লোকদের শোনাতে। মাকেও প্রতিদিন একটা করে শোনাতে আমার মতই হবে। ইরফান ঠিক তখন বুঝতে পারছিল না মেয়েটাকে। বোকার মতো বলে উঠল, তোমার দুনিয়াটা কি ছোট হয়ে গেল পুনু? দুপাশে মাথা নাড়ে পুনু চোখ মুছে বলে, আমার দুনিয়াটা সবার থেকে বড় হয়ে গেল। আগে অধিকার দেখানোর দুজন মানুষ ছিল, দিনে দিনে কতজন হয়ে গেল দেখুন তো। শুদ্ধকে রেডি করানোর সময় প্রেরণা ফোন বেজে ওঠে। শুদ্ধকে ওর ঘরে রেখে প্রেরণা ছুটে যায় নিজের ঘরে। ইহান তখন রেডি হচ্ছিল। প্রেরণায় গিয়ে ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। আজ রেস্তোরাঁয় স্টাফদের স্যালারি ডে, তাই একটু ব্যস্ত সে। শুদ্ধ মায়ের পিছু পিছু ওর ঘরে ঢুকে বলো, মাম্মা আমারটাই বেঁধে দাও। ইহান পাঞ্জাবি বোতাম লাগিয়ে নিয়ে ঘুরে তাকায় প্রেরণার দিকে। প্রেরণার ফোনে কথা বলতে ব্যস্ত ভীষণ। ইহান শুদ্ধকে বলো, মাম্মা ব্যস্ত, আমি দিই। শুদ্ধ মাথা নাড়ায়। ইহান ঝুঁকে বসে ছেলেটার সামনে। নেভি ব্লু রঙের টাইটা গলায় বাঁধছে খুব যত্নে। অমন সময় প্রেরণা বারান্দা থেকে ঘরে ঢুকে দেখল এই দৃশ্যটা। সে থেমে রইল, অনিমেষ চেয়ে রইল। পরপর যখন ইহানের চোখে চোখ পড়ল তখন প্রেরণা মাথা নিচু করে সংকোচ লুকিয়ে বলল, ওকে প্লিজ ওর কথা মতো এটা সেটা কিনে দিবেন না, আজ বড্ড বিগড়েছে। ইহান উঠে দাঁড়িয়ে হাসলো, বলো, এটাই তো সুন্দর। আমি একটু বিগ্রহণ দেখব, আপনি একটু
ম্যানার শিখিয়ে দেবেন। বেটা ব্যালেন্স থাকবে, দুটো একটাও বেশি হওয়া ঠিক না। শুধু স্কুল ব্যাগ নিতে ছুটে চলে যায় ওর ঘরে। প্রেরণা তাকিয়ে দেখছে ইহানকে। হঠাৎ খুব নিচু স্বরে বলে ওঠে, আপনি শাল নেবেন নাকি কোট? কোনটা বের করব? ইহান ফোনটা হাতে তুলে নিতে নিতে চোখ বড় বড় করে তাকায় ফর্সা স্নিগ্ধ মুখটার দিকে। খানিক সময় থেকে থেকে বলে, কোট। প্রেরণা মাথা ঝাঁকিয়ে এগিয়ে গিয়ে আলমারি খোঁচাখুচি করছে। খুঁজে খুঁজে একটা কালো কোট নামিয়ে ঘুরতে দেখে ইহান অতি সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মৃদু কেঁপে উঠে পিছনে গিয়ে আমতা আমতা করছে। প্রেরণা বলে, কালোটা? ইহান চুপচাপ কোটটা নিল। প্রেরণা তুলতে না চোখ। লজ্জা আড়ষ্টতা প্রকটতা জমে গিয়ে দাঁড়িয়ে থাকে ঠাই। আলমারির সাথে মিশে ইহান কোট পরে নিতে নিতে বলো, আজ রেস্তোরাঁ যাওয়া খুব বেশি প্রয়োজন না হলে যাওয়া দরকার নেই। বা আমাকে বলুন, কোনো হেল্প লাগলে। আপনাকে ক্লান্ত লাগছে। দৃষ্টি তোলে না প্রেরণা। ধীরে ধীরে বলে, প্লিজ আমাকে আপনি ডাকবেন না। একটু থেমে বলে, আসলে স্যালারি শিটটা পাঠিয়ে দিয়েছি সাব্বিরকে। টাকাটা এবার আমার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দেব, আপনার যেতে হবে না। প্রেরণার দিকে ইহান মনোযোগী দৃষ্টি। ধীরে ধীরে বলো, কিছুদিন বিশ্রাম নিন। এর মাঝে যদি হেল্প লাগে তবে একজন লোক রেখে দিন, বা আমি আছি। প্রেরণা মাথা নুয়ে রেখে চুপচাপ মাথা নাড়ে। সদ্য আসে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ইহানও হাত ধরে চলে যায়। পায়ের পাতা নখে নিবদ্ধ প্রেরণার দৃষ্টি জোড়া। ঠোঁটের কোণে স্মিত হাসি রেখা তার। ইহানের বলা আমি আছি কথাটা গেঁথে থাকে মস্তিষ্ক দীর্ঘ সময়। হাঁপ ছেড়ে প্রেরণা হুঁশে ফিরে আশেপাশে তাকায়। ঘরটা অগোছালো। শুধু সকালে এসে এই রুমে ক্রিকেট খেলেছে ইহানের সাথে, তাই লাল শাড়ির আঁচলটা কোমরে গুছিয়ে সাজ সকালে প্রেরণা গোটা ঘরটা গুছিয়ে ফেলে। একবার গোছাতে গিয়ে টের পেল তার পছন্দ হচ্ছে না। আবার এলোমেলো করে আসবার এপাশ ওপাশ করে দেখে। পরপর নিজের কাণ্ড হেসে ফেলে। এ কেমন চঞ্চল হলো তার মন। ঘর গুছিয়ে প্রেরণা ঘরের পশ্চিম কোণে তাকায়। ওখানে গতকাল একজন কার্পেন্টার ডেকে একটা চেঞ্জিং কর্নার বানিয়ে দিয়েছে প্রেরণার জন্য ইহান তাজওয়ার মির্জা। বিয়ের পরদিনই একটা লজ্জার ঘটনা মনে পড়ে যায় প্রেরণার। হঠাৎ চেঞ্জ করার আগে ঘরে ঢুকে পড়েছিল ইহান। দুজনে অপ্রস্তুত হয়ে কথা হারিয়ে চেয়ে থেকেছিল দুজনের দিকে। ওই লোকটা ওই ঘটনার পর গিয়ে এই কাণ্ড করেছে। কথাগুলো ভাবতে ভাবতে একা একা হেসে ফেলে প্রেরণা। সত্যি এমন লোক আছে পৃথিবীতে? কৌতূহল হাসিখানি বাদে মিলিয়ে গিয়ে প্রেরণার ঠোঁট ভর করে মুগ্ধতা হাসি। হয়তো আছে, এই একজনই হয়তো আছে, যে আছে শুধু প্রেরণার জন্য। দোতলার লিভিং রুমে তখন লেবু চায়ের আসর বসেছে। পুনমি, ইসি আর আলো ঋতু। প্রেরণা দরজার দিকে উঁকি মেরে দেখল তাদের। আসলে পুনমির মতো এতটা নৈকট্য তো হয়নি এই বাড়ির মহিলাদের সাথে, তাই খুব সংকোচ আর আগ বাড়িয়ে গিয়ে আড্ডা দিতে। এমন সময় ঋতু চোখে পড়ে প্রেরণাকে। প্রেরণা ওভাবে উঁকি মেরে তাদের দেখছে দেখে ঋতু বেশ অবাক হয়। আবার হঠাৎ করে তার হাসি পায়। মেয়েটি গম্ভীর হলে একটু বাচ্চা সুলভ মাঝে মাঝে ধরা পড়ছে ঋতুর চোখে। কণ্ঠে গভীরতা বজায় থাকে। ঋতুর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ইহানের ঘরে ছিল তাই ডাকেনি। ভেবো না আমি ছোট বউকে বেশি ভালোবাসি। আসলে ভালো কাউকে বাসি না। ফ্লাক্সে তোলা আছে তোমার চা, খেলে এসো। রান্না করতে যাব একটু পর। রান্নাঘরে ব্যস্ত সময় পার করছিল তখন প্রেরণা। প্রথম দুটো পদ তার দুই শাশুড়ি করলেও মাছের পদ দুটো প্রেরণা করে। এই বাড়িতে তার হাতের মাছের রান্নাটা ব্যাপক জনপ্রিয় রয়েছে। প্রেরণার রাতে খুব আগ্রহ জাগে কেউ যখন তার রান্না খুব আয়েশ করে খায়। ব্যস্ততার জীবনে সে সবসময় মুখিয়ে থাকে ঘরের কাউকে রেঁধে খাওয়াতে, পাশে দাঁড়িয়ে কারো খাওয়া দেখতে। রান্নাঘরেও যখন একা ব্যস্ত ছিল পুনমি গিয়ে দরজা দাঁড়িয়ে বলো, আপু মা জানতে চেয়েছে তার আর কোনো হেল্প লাগবে কি না। হাসে প্রেরণা, বলে কে হেল্প করবে তুই? হ্যাঁ, আমাকে শিখিয়ে দিলেই হয়। হাতাহাতি করে ঠিক
পারবো। ইহান মির্জা তো সবসময় কথা শোনায় আমাকে, বলে তুমি আর ভাইয়া আমাকে বিগড়ে রেখেছো, নয়তো আমি সব কাজ পারি। এবার বেশ শব্দ করে হেসে ওঠে প্রেরণা, বলে হ্যাঁ তোর বর ঠিক বলেছে, তোকে বিগড়ে রেখেছি যাতে সে শুধরে নিতে পারে। আয় তোকে দিয়ে কাজ করায়। প্রণমীকে টেনে প্রেরণা সিঙ্কের সম্মুখে দাঁড় করিয়ে হাতে তুলে দিল ডিশ ওয়াশ। বলো নে। হাতরে হাতরে সব করায় ভীম লিকুইড মাখ ঘষে ঘষে আমি রান্না শেষে ধুয়ে নেব। আজ শানুর মা আসবে না, এগুলো আমাদের করতে হবে। প্রণমী ভীষণ উৎসাহিত ভঙ্গিতে কাজটা করতে লাগলো। প্রেরণা আর চোখে বোনকে কয়েক পলক দেখে মাছ উল্টে বলো, বর কি খুব বেশি ভালোবাসে রে? লজ্জা পায় প্রণমী আপুর কথা। ইরফান মির্জা তার জন্য পাগল, এ কথা এত ঢোল পেটাতে ইচ্ছে করে না প্রণমীর। প্রেরণা আর বোনের লজ্জা বাড়ায় না, মিটিমিটি হেসে প্রসঙ্গ পাল্টে বলে, যা হয়েছে আর কাজ করতে হবে না, আর কল করে জেনে আয় তোর বর আজ লাঞ্চে বাড়িতে আসবে কি না। তার জন্য তো আবার ফ্রিজ থেকে বিফ নামিয়ে গরম করতে হবে, অন্য কিছু তো খেতে চায় না। ঋতু তখন রান্নাঘরে পা রেখেছিল মাত্র। বড় বৌমা মুখে তার ছোট ছেলের পছন্দের কথা শুনতে পেয়ে ভীষণ আপ্লুত হয়। একসময় ঋতু জোর দিয়ে বলেছিল এই মেয়ে পারবে না সংসারে আপন করতে, কিন্তু মাত্র 3 দিনে ঋতু দেখছে এই মেয়ে শুধু সংসার নয়, সংসার প্রতিটা ব্যক্তির পছন্দের অপছন্দ খেয়াল রাখছে, মনে রাখছে। একবার শুনে গা ছাড়া ভাব নেই। ঋতু জানে না 4 দেওয়ালের মাঝে কি হয়, জানে না তার ছেলে আর ছেলের বউয়ের সংসার কতটা হয়। তবে বুকের মাঝে তীক্ষ্ণ আশায় আলোটা ধীরে ধীরে প্রচলিত হচ্ছে তার। যেমন থাকুক এই মেয়ে, যত্ন আবেগ আর ভালোবাসার চাদর তার ছেলেটাকে মুড়িয়ে রাখুক। পার্টির কাজ সেরে 1 সেকেন্ডও অফিসে থাকেনি ইহান। শুরুতেই নেমে 1 মিনিটের জন্য উঁকি মেরেছিল সাদে আহ্লাদের ক্যাশ কাউন্টারে। ওকে দেখে ম্যানেজার সাবি লাফিয়ে উঠে দাঁড়িয়ে সবিনয় সালাম দিল। বাকি স্টাফরা ব্যস্ত হয়ে পড়ল তাদের ম্যাডামের হাজবেন্ডকে আপ্যায়ন করতে। রীতিমতো হিমশিম খাচ্ছিল ইহান সবাইকে থামিয়ে শুধুমাত্র ছাব্বিরকে ধীর স্থির বলো, তোমার ম্যাডাম মাসখানেকের জন্য বিরতি নিচ্ছে, বিজ্ঞাপন দিয়ে একজন সহকারী রাখো তোমরা, আর যে কোনো অসুবিধা আমাকে জানাতে পারো, আমি দেখে দেব। ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইহান সোজা ছুটে যায় শুদ্ধর স্কুলের সামনে। ততক্ষণে শুদ্ধ স্কুল ছুটি হয়েছে। বাচ্চাটা ওয়াটার বোতল হাতে ঝুলিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে চঞ্চল দৃষ্টিতে আশেপাশে ইহানকে খুঁজছিল। তাকে ইহান বলে দিয়েছে ছুটির পর এখানে চুপচাপ দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে। ইহান গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে গিয়ে কোলে তুলল ওকে। শুদ্ধ হাসল। পাশ থেকে তখন মিমি মা যাচ্ছিলেন। ইহানের কোলে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে বললেন, আরে তাজওয়ান মির্জা, ও আমি শুনেছি শুদ্ধর মা আর আপনার ব্যাপারে অভিনন্দন। অভিনন্দন। ইহান হেসে ধন্যবাদ জানালো ভদ্রমহিলাকে। এরই মাঝে শুদ্ধর ক্লাস টিচার রীতা ম্যামও এলেন। ইহান আর শুদ্ধকে দেখে একগাল হেসে বলেন, তো শুদ্ধ অভিভাবক তাজওয়ান মির্জা, এবার থেকে সব নালিশ আপনাকেই জানাবো। জি, দুষ্টুমি করলে আমাকে কল করবেন। শুদ্ধ মুখ ভার করে ফেলে, চোখ সরু করে ইহানের দিকে তাকায়, বলে আমি দুষ্টুমি করি না ইহান আঙ্কেল। মিমির মা সামান্য এসে শুদ্ধকে বলেন, আঙ্কেল নয় আব্বু তো এটা বেটা, কল হিম আব্বু। শুদ্ধ আর ইহানের আবারও চোখাচোখি হয়। ছেলেটা দ্বিধান্বিত মুখটা দেখে ইহান মলিন হেসে মিমির মা আর রীতা ম্যামের বলে, আচ্ছা বাই, প্লিজ এক্সকিউজ আজ। গাড়িতে বসে সিট বেল্ট যখন বেঁধে দিচ্ছিল ইহান, শুদ্ধ হঠাৎ ভাবুক দৃষ্টি মেলে অস্ফুট বলো, আমি আব্বু ডাকবো তোমাকে? ইহান থমকায়, স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকে। পরপর স্মিত হেসে বলে, তুমি আব্বুর মানে জানো? শুধু দুপাশে মাথা নাড়ে আবারও। সে ঠিক বুঝে উঠতে পারছে না। ওর মাথায় হাত বুলিয়ে ইহান সেই একই সুরে বলো, যখন বুঝবে আব্বু মানে কি তখন ডেকো। কলিং বেল বাজতেই প্রেরণা ছুটে গিয়ে দরজা খুলল। বাকিরা সবাই তখন
খেতে বসেছে। ইরফানও এসেছে ততক্ষণে। শুদ্ধ দুহাতে ললিপপ নিয়ে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকছে ওর স্কুল ব্যাগ ইহানের হাতে। প্রেরণাকে দেখে গাল ভরে হাসল ইহান। দুষ্টুমি করেনি তো? বিরক্ত করেনি তো? উৎকণ্ঠা প্রকাশ পায় প্রেরণার প্রশ্নে। ইহান হালকা স্বরে বলো, হ্যাঁ খুব বিরক্ত করেছে। এখন আপনি প্লিজ মানার্স শিখে দিন খানিক সময়। দূর থেকে ঋতু শুনতে পেল সব। চোখ কপালে তুলে ছেলেকে ধমকালো সে। বইয়ে আপনি আগে কি করছে? লোকে কি বলবে? সংকোচে অনবরত হয় প্রেরণার চোখ। লোকটাকে এতবার বলেও পারা গেল না। হালকা হেসে বলে, কিছু তো লোক বলবে। লোকে বললে তাজর মির্জা তার বউকে খুব সম্মান করে। ও মস্কারা শুনে খেতে খেতে হেসে ফেলে ইরফান আর ইনশিয়াহ। ঋতু ভুরু কুঁচকে তাকিয়ে আছে। প্রেরণা মুখ বাঁচিয়ে শুদ্ধর হাত ধরে দোতলায় ওঠে। ইহান মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে দোতলায় ওঠে। ইলাম তখন ঋতুকে বলে, সব বিষয় খবরদারি করো না, একটু সময় দাও। হ্যাঁ সব আমি দেব। দিলাম। বিয়ে করব বলে পাগল হয়ে গেলে এখন আর আজ্ঞে। ভালোই লাগছে শুনতে, বউকে বলছে আপনি। শুদ্ধকে নিয়ে ওর ঘরে ঢুকে শুদ্ধ ড্রেস পাল্টে দিয়ে ওয়াশরুমে ঢুকে দেয় প্রেরণা। তারা দিচ্ছে ছেলেটাকে। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি। শুদ্ধ গোসল সেরে ঝটপট পোশাক পাল্টে নেয়। ছেলেটার মাথা মুছিয়ে দিতেই হঠাৎ প্রেরণা লাফে উঠে দাঁড়ায় কিছু একটা মনে পড়ে যেতে। শুদ্ধকে নিচে গিয়ে ডাইনিং হলে বসতে বলে প্রেরণা ছুটতে ছুটতে ঢুকলো নিজের ঘরে। এমনভাবে ছুটল যে রীতিমতো হাঁপিয়ে উঠেছে মেয়েটা। ইহান সদ্য গোসল সেরে বেরোতে থমকালো প্রেরণাও। দুজনকে দেখে চোখ বড় বড় করে। ইহান দেখছে প্রেরণা চঞ্চলতা, হাঁফানি, আর প্রেরণা দেখছে ইহানের উদম শরীরে বুকের নিচে আর বাহুর কালো শিটের দাগ দুটো, যা খুব সম্ভবত গুলির দাগ। চোখ নামিয়ে নেয় প্রেরণা। হাঁসফাঁস করে উঠে ইহান ঘর থেকে বেরিয়ে আরেকটা তোয়ালো গলায় ঝুলায়, ঢেকে না উন্মুক্ত শরীর। সে বারবার ভুলে যায় এই ঘরটাতে তার প্রাইভেসি দখল এখন এক নারীর কাছে বর্তমানে। প্রেরণা কী করলো? দ্রুততার সাথে ইহান আলমারি খুলে ওর যেন ধোয়া ঘরে পোশাক বের করতে লাগলো। মূলত এজন্য এভাবে ছুটতে ছুটতে এ ঘরে আসা। একটা নীল রঙের ফুল স্লিভ টি শার্ট আর কালো ট্রাউজার বের করে ইহানের দিকে না তাকিয়ে বাড়িয়ে ধরল প্রেরণা। নিচু স্বরে বলল, এগুলো কাল ধোয়া হয়েছে। ইহান মিটিমিটি হেসে নিল ওগুলো। প্রেরণার হাতে শাড়ির আঁচল মোচড়াতে বলতে থাকে, আপনি দুপুরে দেরি করে খান, আমি কি শুদ্ধকে খাইয়ে অপেক্ষা করব? খুব স্বাভাবিক। প্রশ্নটি এড়িয়ে গিয়ে ইহান বলল, এভাবে ছুটতে এলেন কেন? এই একটা পোশাক বের করতে না দিলে কি আমাদের দাম্পত্য কমতি হয়ে যাবে? আমার ভাগে আপনার কর্তব্য কমতি পড়ে যাবে? প্রেরণা জবাব দেয় না। ইহান হঠাৎ দুষ্ট হাসি ঠোঁটে ঝুলিয়ে খুবই ঠান্ডা গলায় বলে, ওয়াশরুমে বালতিতে আমার পাঞ্জাবি 3টে ভিজিয়ে রাখা। প্রেরণা তৎক্ষণাৎ নিচু স্বরে বলে, জি, বলেই এগিয়ে যায় ওয়াশরুমের দরজার দিকে। ইহান চোখ কপালে তুলে আকস্মাৎ পিছন থেকে টেনে ধরল প্রেরণার একটা হাত। চমকে ওঠে প্রেরণা, দৃষ্টি তুলে দেখে ইহানকে। ততক্ষণে ইহান তার আরেকটা হাত ধরে পুরোপুরি আটকে দিয়ে টেনে নিয়েছে নিজের কাছে। গাঢ় চোখের দৃষ্টি, নীল দুটো চোখে। খুব কাছ থেকে ব্যস্ত ভঙ্গিতে বলে, এই মজা করছি প্রেরণা, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সদ্য স্নাতক পুরুষালিতে শরীরটা থেকে কড়া ম্যান শ্যাম্পু ঘ্রাণে প্রেরণা সদ্য তুলে উঠল। আর এই ধরে রাখা রুক্ষ পেশিবহুল হাতে দুটো তাকে জমিয়ে দিল। তবুও প্রেরণা চেষ্টা করল নড়ে চড়ে ওঠা। এলোমেলো দৃষ্টি নামে আবার দৃষ্টি তুলে তাকায় মানুষটার দিকে। চোখে মুখে সেই গম্ভীরতা নেই। খুব প্রাণোচ্ছল লাগছিল ইহানকে। তবে এবার প্রেরণা মুগ্ধ হয় না, উল্টো কপাল কুঁচকে চাপা স্বরে বলে, আপনি পাগল, এগুলো তো আমার কাজ। প্রেরণার হাত ছাড়ল ইহান তখন তাকিয়ে রইল নিস্পন্দ চোখে।
প্রেরণা লোকটাকে আর পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে 3টা পাঞ্জাবি নিগড়ে ঝুড়ি ভরে ব্যালকনিতে এনে ফেলে দেয়। ইহান চুপচাপ তখন নিজের পোশাক পরে নেয়। খোলা বারান্দায় মেলে দেওয়া ছিল প্রেরণার শাড়ি, সায়া, ব্লাউজ। আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকাল 11টার পর থেকেই। এতক্ষণে হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হতেই প্রেরণা ইহানকে বলল, আপনি নিচে যান, আমি কাপড় তুলে রেখে আসছি। ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বারান্দার দরজার কাছে এগিয়ে যেতে যেতে বলল, আনছি আমি, এগুলো খুব সম্ভবত আমার কাজ। প্রেরণার চোখ কপাল তুলে উকি দেয় বারান্দা। ইহান ততক্ষণে শুধুমাত্র শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সায়া ব্লাউজে হাত দিতে সংকোচ হচ্ছে তার। প্রেরণা পাঞ্জাবিগুলো মেলে দিয়ে ছুটে বারান্দায় যায়। দেখলো ইহান হাতে দলা পাকিয়ে আছে তার শাড়িটা। ইহান বোকার মতো এক পলক প্রেরণাকে দেখছে, এক পলক দেখছে প্রেরণার সায়া ব্লাউজ। পরপর খুব গাম্ভীর্য নিয়ে বলে, কিছু কাজ ভাগাভাগি করতে হয় সম্ভবত, আপনি বাকিটা তুলে আনুন। এত জোরে হাসি পেল প্রেরণার, কিন্তু হাসল না। দাঁত দিয়ে ঠোঁট চেপে মাথা ঝাঁকালো শুধু। ইহান চলে যায় লম্বা কদমে। ততক্ষণে প্রেরণা নিজের বাকি পোশাকগুলো তুলে বুকে জড়িয়ে ধরে হাঁপ ছাড়ে। বিড়বিড় করে বলে, আপনি কাজটা এক হাতে করে নিলে আমি কিছু বলতাম না। ডিসেন মির্জা, আপনার অহেতুক ভদ্রলোকিপানা দেখান।